আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। গত ক্লাসে আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পর্কে দেখেছিলাম। আজকে আমরা সবাত শ্বসনের যে দ্বিতীয় ধাপ অর্থাৎ ক্রেবস চক্র, এই ধাপটা সম্পর্কে জানব। তো বন্ধুরা, যারা গত লেকচারটি করেছো তারা সবাই জানো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমরা দেখেছিলাম গ্লুকোজটা কিছুটা জারিত হয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়েছিল, তবে সম্পূর্ণ জারিত হয় নাই। এখন পাইরুভিক অ্যাসিডটা সম্পূর্ণভাবে জারিত হয়ে শক্তি উৎপন্ন হবে ক্রেবস চক্র অর্থাৎ সবাত শ্বসনের দ্বিতীয় ধাপটায়। তো এই ক্রেবস চক্রতে কিভাবে পাইরুভিক অ্যাসিডটা জারিত হয়ে শক্তি উৎপন্ন হবে এবং কতটুকু শক্তি উৎপন্ন হবে সেইটাই আজকের লেকচারে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, তাহলে আমাদের ক্রেবস চক্রটা শুরু হবে এই পাইরুভিক অ্যাসিড থেকে, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডটাই হলো ক্রেবস চক্রের প্রথম পদার্থ। তো বন্ধুরা, পাইরুভিক অ্যাসিডের সংকেত থেকেই তোমরা দেখতে পাচ্ছ যে পাইরুভিক অ্যাসিডটা হলো 3 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড। এই দেখো, 1, 2, 3টা কার্বন। তাহলে পাইরুভিক অ্যাসিডে কার্বন সংখ্যা 3। এখন পাইরুভিক অ্যাসিডটা সরাসরি ক্রেবস চক্রে অংশগ্রহণ করে না। ক্রেবস চক্রে অংশ নেওয়ার আগে বা একটা চক্র তৈরি করার আগে এইটা আরেকটা পদার্থে পরিণত হয়। সেই পদার্থটার নাম হলো অ্যাসিটাইল CoA। এখন এই অ্যাসিটাইল CoA তৈরি হওয়ার সময় পাইরুভিক অ্যাসিডের সাথে একটা CoA যুক্ত হয়। দেখো, সেজন্যই CoAটা এসেছে। CoA বলতে আমরা সাধারণত একটা CoA এনজাইমকে বুঝিয়ে থাকি। তাহলে CoA যুক্ত হবে, আর একই সঙ্গে পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে যাবে বা মুক্ত হবে। তো এক অণু কার্বন ডাইঅক্সাইড যদি বের হয়ে যায় তাহলে অ্যাসিটাইল CoA থেকে পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন কমে যাবে, অর্থাৎ অ্যাসিটাইল CoA এইটা হবে 2 কার্বন বিশিষ্ট যৌগ। এবং একই সঙ্গে এখানে আরেকটা ধাপ ঘটে, সেটা হলো NAD। এইটা NADH+H+এ পরিণত হয়, অর্থাৎ NAD এর সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত হয় এবং সেই হাইড্রোজেনটা পাইরুভিক অ্যাসিড থেকে মুক্ত হয়। এবং কোনো পদার্থ থেকে হাইড্রোজেন মুক্ত হওয়া এইটাকে আমরা জানি জারণ, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের জারণ ঘটে এবং সেটা অ্যাসিটাইল CoAতে পরিণত হয়। এখন এই অ্যাসিটাইল CoAটাই পরবর্তীতে ক্রেবস চক্রে অংশ নেয়। কিভাবে অংশ নেয়? এই অ্যাসিটাইল CoA থেকে CoA অংশটা আবার বাইরে বের হয়ে যায় এবং এই অংশটা আরেকটা পদার্থের সাথে যুক্ত হয়। সেই পদার্থটার নাম হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। মাইটোকন্ড্রিয়ার ভেতরে আগে থেকেই এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা আগে থেকেই উপস্থিত থাকে এবং সবসময় এটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে উপস্থিত থাকে বলেই এইটাকে বলা হয় আবাসিক অণু, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভেতরেই এর আবাস। তো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা মনে রাখবে 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড। যখনই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা অ্যাসিটাইল CoA এর সাথে যুক্ত হবে তখন সাইট্রিক অ্যাসিড তৈরি হবে। এখন বন্ধুরা খেয়াল করো, অ্যাসিটাইল CoAটা ছিল 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড। তো দুইটা মিলে তাহলে সাইট্রিক অ্যাসিডটা হবে 6 কার্বন বিশিষ্ট অ্যাসিড। এবং এইখানে একটা এনজাইম ভূমিকা পালন করে। দেখো, সাইট্রিক অ্যাসিড তৈরি করেছে, কোনো কিছু তৈরি করাকে আমরা সিনথেসিস বলি এবং এই ক্ষেত্রে যে এনজাইমটা ভূমিকা পালন করে সেটাকে আমরা বলি সিনথেজ। তাহলে সাইট্রিক অ্যাসিড তৈরি করবে যে এনজাইমটা, সেটাকে আমরা বলবো সাইট্রেট সিনথেজ এনজাইম। এখন বন্ধুরা, পরবর্তীতে এই সাইট্রিক অ্যাসিডটা আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয় এবং আইসোসাইট্রিক অ্যাসিডটাও 6 কার্বন বিশিষ্টই হয়। এবং সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হওয়ার সময় একটা এনজাইম ভূমিকা পালন করে, সেই এনজাইমটার নাম হলো একোনিটেজ। এটা কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ এনজাইম। অনেক সময় দেয়া থাকে সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, উদ্দীপকে এরকম দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেওয়া হয়, বলা হয় এখানে কোন এনজাইম ভূমিকা পালন করে, তখন কিন্তু তোমাদের অ্যান্সার হবে একোনিটেজ। এবং পরবর্তীতে এই আইসোসাইট্রিক অ্যাসিডটা আবার জারিত হয়ে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়।
বন্ধুরা, জারিত হওয়ার অর্থ কি? আমরা জানি জারণ মানে অক্সিজেনের সংযোজন অথবা হাইড্রোজেন মুক্ত হওয়া। তো এই আইসোসাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেন মুক্ত হয়। সেই হাইড্রোজেনটা মুক্ত হয়ে কার সাথে লাগে? NAD এর সাথে লাগে। NAD এর সাথে সেই হাইড্রোজেনটা যুক্ত হয়ে NADH প্লাস H প্লাস তৈরি করে। তো যেহেতু এইরকম একটা বিক্রিয়া হয়, আমরা আগের লেকচারগুলো যারা করেছো তারা জানো যে জারণ বিজারণ বিক্রিয়া যেখানেই ঘটে, অর্থাৎ NADH2 তে পরিণত হয়, এরকম জায়গায় যে এনজাইমটা ব্যবহৃত হয় সেইটার নাম হলো ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজিনেজ এনজাইমটা কোন সাবস্ট্রেটের উপরে কাজ করেছে? আইসোসাইট্রিক অ্যাসিডের উপর। তাহলে এই ডিহাইড্রোজিনেজের নামটা হবে আইসোসাইটেড ডিহাইড্রোজিনেজ। এবং আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরির সময় এই আইসোসাইট্রিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয়ে বের হয়ে যায়। তো একটা কার্বন ডাইঅক্সাইড যদি বের হয়ে যায় তাহলে আইসোসাইট্রিক অ্যাসিডের 6 কার্বন থেকে একটা কার্বন সংখ্যা কমে যাবে, অর্থাৎ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এইটা হবে 5 কার্বন বিশিষ্ট যৌগ। পরবর্তীতে এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডটা আবারও জারিত হয়। জারিত হয়ে এটা সাকসিনাইল CoA তৈরি করে। সাকসিনাইল CoA তৈরির জন্য দেখো একটা CoA যুক্ত হওয়া দরকার। তাহলে একটা CoA এই প্রক্রিয়ায় যুক্ত হয় এবং একই সঙ্গে মনে রাখবে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় বা মুক্ত হয়। তো একটা কার্বন ডাইঅক্সাইড যদি মুক্ত হয় তাহলে 5 কার্বন থেকে কার্বন সংখ্যা আরও একটা কমে যাবে এবং সাকসিনাইল CoA এইটা হবে 4 কার্বন বিশিষ্ট যৌগ। বন্ধুরা, এইখানেও দেখো জারণ প্রক্রিয়া হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন মুক্ত হয়েছে। সেই মুক্ত হওয়া হাইড্রোজেনটা এক্ষেত্রেও NAD এর সাথে যুক্ত হবে এবং NADH2 বা NADH প্লাস H প্লাস তৈরি করবে এবং এক্ষেত্রেও তাহলে ডিহাইড্রোজিনেজ এনজাইমই ভূমিকা পালন করবে। এবং সাবস্ট্রেটের উপর নির্ভর করে এই ডিহাইড্রোজিনেজের নাম কি হবে? আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ। তো বন্ধুরা, এখন এর পরবর্তী ধাপে সাকসিনাইল CoA এর সাথে একটা পানি যুক্ত হয় এবং আরও একবার এই CoA মূলকটা বের হয়ে যায়। তো CoAটা যখন বের হয়ে যাবে তখনই সাকসিনাইল CoA থেকে CoAটা আর থাকবে না, তো সাকসিনিক অ্যাসিড তৈরি হবে। সাকসিনাইল থেকে সাকসিনিক অ্যাসিড এবং সাকসিনিক অ্যাসিডটাও তাহলে হবে 4 কার্বন বিশিষ্ট। এবং এই প্রক্রিয়াই মনে রাখবে, যদি উদ্ভিদ হয় সেক্ষেত্রে একটা ADP থেকে এক্ষেত্রে ATP তৈরি হয় এবং যদি প্রাণী হয় তাহলে ADP থেকে GTP তৈরি হয়, GTP থেকে পরবর্তীতে ATP তৈরি হয়ে থাকে। এই ক্ষেত্রে কোন এনজাইমটা ভূমিকা পালন করে? আমরা বলেছি কোনো কিছু সংশ্লেষণ হলে তখন সিনথেজ এনজাইম হয় বা সিনথেটেজ এনজাইম হয়। তো এই ক্ষেত্রে সাকসিনাইল CoA সিনথেটেজ এনজাইমটা ভূমিকা পালন করে। এখন সাকসিনিক অ্যাসিডটা পরবর্তীতে ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়। ফিউমারিক অ্যাসিডটাও তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিডে পরিণত হওয়ার সময়ও সাকসিনিক অ্যাসিডটা আবারও জারিত হয় এবং হাইড্রোজেন ত্যাগ করে। সেই হাইড্রোজেনটা আবার NADকে দেয় না, বরং FAD নামে আরেকটা যৌগকে দেয়। FAD হাইড্রোজেন গ্রহণ করে FADH2তে পরিণত হয়, অর্থাৎ হাইড্রোজেন এর সঙ্গে লাগে। তো এই ক্ষেত্রেও তাহলে ডিহাইড্রোজিনেজ এনজাইমই ভূমিকা পালন করবে এবং সেটা কি ডিহাইড্রোজিনেজ? সাবস্ট্রেটের উপর মিল রেখে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ নাম হবে। বন্ধুরা, পরবর্তী ধাপে এই ফিউমারিক অ্যাসিডটা এক অণু পানি গ্রহণ করবে এবং ম্যালিক অ্যাসিডে পরিণত হবে। এক অণু পানি গ্রহণ করে এটা ম্যালিক অ্যাসিড তৈরি করবে। তো এই ম্যালিক অ্যাসিডটা পরবর্তীতে আবার সরাসরি জারিত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। ম্যালিক অ্যাসিডটাও 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড এবং এইটা যখন জারিত হবে অর্থাৎ হাইড্রোজেন ত্যাগ করবে, সেই হাইড্রোজেনটা NADকে দিয়ে দিবে। NAD সেই হাইড্রোজেনটা গ্রহণ করে
নিজে বিজারিত হবে এবং NADH প্লাস H প্লাস তৈরি করবে। এবং এই ক্ষেত্রে যে এনজাইমটা ভূমিকা পালন করবে সেটার নাম হলো আবারও ডিহাইড্রোজিনেজ, আর সাবস্ট্রেটের উপর ভিত্তি করে ম্যালিক থেকে ম্যালেট, তাহলে এইটার নাম হলো ম্যালেট ডিহাইড্রোজিনেজ। ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিডে পরিণত করবে যে এনজাইম, সেইটাও সাবস্ট্রেটের উপরে ভিত্তি করে, তার নাম হবে ফিউমারেজ। তো বন্ধুরা তাহলে দেখো আবারও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো এবং আবারও আরেকটা পাইরুভিক অ্যাসিডের অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, কোয়েটা কোয়ে মুক্ত করে অক্সালো অ্যাসিডের সঙ্গে যুক্ত হবে এবং আবারও সাইট্রিক অ্যাসিডে পরিণত হবে, পরবর্তী সেটা আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হবে, সেখান থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সেখান থেকে সাকসিনাইল কোয়ে, অর্থাৎ এইভাবে চক্রটা বারবার ঘুরতে থাকবে। অর্থাৎ এই প্রক্রিয়ায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা বারবার তৈরি হবে এবং বারবার অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে এই চক্রটাকে চালু রাখবে। তাহলে এই চক্রটাকে বলা হয় বিজ্ঞানী ক্রিয়েভসের নামানুসারে ক্রিয়েভস চক্র। বিজ্ঞানী হ্যান্স ক্রিয়েভস এই চক্রটা আবিষ্কার করেন এবং এটা ছিল একটা যুগান্তকারী আবিষ্কার। এর জন্যই তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন 1953 সালে। এখন বন্ধুরা এই ক্রেবস চক্রের কিছু গুরুত্ব রয়েছে, যেমন আমাদের প্রয়োজনীয় যে শক্তি বা উদ্ভিদের প্রয়োজনীয় যে শক্তি দরকার হয় সেই শক্তির সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু আসে ক্রেবস চক্র থেকে। এইটা হলো 1 নম্বর গুরুত্ব। এই চক্রে দেখো সাকসিনিক অ্যাসিড তৈরি হয়েছে, এই সাকসিনিক অ্যাসিডটা থেকে পরবর্তীতে ক্লোরোফিল তৈরি হয়। তো সাকসিনিক অ্যাসিডটা ক্লোরোফিল অণু তৈরির জন্য সাবস্ট্রেট হিসাবে কাজ করে এবং এই চক্রে বিভিন্ন সময় দেখো বিভিন্ন জৈব অ্যাসিড তৈরি হচ্ছে এবং এই জৈব অ্যাসিডগুলোই আমাদের দেহের যে জৈব অ্যাসিড বিপাক বা উদ্ভিদের দেহের যে জৈব অ্যাসিড বিপাক সেখানে অংশগ্রহণ করে এবং এই ক্ষেত্রে দেখো বিভিন্ন সময়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তাহলে শ্বসনে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেইটাও মেইনলি এই ক্রেবস চক্র থেকেই তৈরি হয়। যারা গ্লাইকোলাইসিসের লেকচারটা করেছো তারা কিন্তু দেখেছো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় তখন কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়নি, কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয় হলো ক্রেবস চক্রে। তো এই জন্যে ক্রেবস চক্রটা এত গুরুত্বপূর্ণ। এখন বন্ধুরা আমরা বলেছি যে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তো সেইটা আমরা হিসাব করে দেখি চলো। অর্থাৎ আমরা এখন ক্রেবস চক্রের শক্তির হিসাবটা দেখি। বন্ধুরা আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দেখেছিলাম মোট 6 অণু এটিপি নিট উৎপন্ন এটিপি হিসাবে পাওয়া যায়, মোট 6টা এটিপি। বন্ধুরা এখানে আমরা আসলে একটা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে কিন্তু 1 অণু গ্লুকোজ থেকে আমরা সেদিন দেখেছিলাম 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে আসলে আমরা একটা NADH2 দেখলেও যেহেতু 2 অণু পাইরুভিক অ্যাসিড আছে সেহেতু 2 অণু NADH প্লাস H প্লাস তৈরি হবে। এবং অ্যাসিটাইল কোএ সৃষ্টির সময় দেখো অ্যাসিটাইল কোএ সৃষ্টির সময় 2 অণু NADH2 তৈরি হচ্ছে। 2 অণু পাইরুভিক অ্যাসিড বিবেচনা করলে এটা হবে 2 অণু NADH2। তো এই 2 অণু NADH2 বা 2 অণু NADH প্লাস H প্লাস এইটা মানে আমরা জানি 3 দুগুণে 6টা এটিপি। আবার মূল যে ক্রেবস চক্র এখানে দেখো 1 2 3 অণু NADH2 আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু 2 অণু পাইরুভিক অ্যাসিড ছিল সেহেতু 3 দুগুণে 6 অণু NADH প্লাস H প্লাস তৈরি হবে বা 6 অণু NADH2 তৈরি হবে। এখনই 6 অণু NADH2 থেকে 3 6 18টা এটিপি পাওয়া যাবে, কারণ 1 অণু NADH2 থেকে 3টা করে এটিপি পাওয়া যায় আমরা জানি। আবার একই সঙ্গে দেখো এখানে FADH2 তৈরি হয়েছে, যেহেতু 2 অণু পাইরুভিক অ্যাসিড সেহেতু FADH2 ও 2 অণু তৈরি হবে। 2 অণু FADH2 এক্ষেত্রে মনে রাখবে 1 অণু FADH2 থেকে 2টি করে এটিপি তৈরি হয়, তাহলে 2 অণুর জন্য মোট 4টি এটিপি পাওয়া যাবে। আর এক্ষেত্রে দেখো 1 অণু এটিপি তৈরি হয়েছে এটিপি থেকে, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড বিবেচনা করলে মোট 2টি এটিপি পাওয়া যাবে, তাহলে এর সঙ্গে যোগ হবে 2টা এটিপি। তাহলে বন্ধুরা এখন খেয়াল করো মূল যে ক্রেবস চক্র সেখানে 18 আর 4 22 আর 2 24টা এটিপি তৈরি হয়, আর অ্যাসিটাইল কোয়ে তৈরির সময় আরও 6টা এটিপির সমান শক্তি পাওয়া যায়। এভাবে মোট 24 আর 6
এই 30টা এটিপির সমান শক্তি পাওয়া যায়। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় এবং মূল ক্রেবস চক্র এটা মিলায়ে তাহলে মোট 30টা এটিপি পাওয়া যায়। এবং গতদিন আমরা দেখেছিলাম গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে 6টা এটিপি পাওয়া যায়। তাহলে দুইটা যদি আমরা যোগ করি তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় টোটাল 36টা এটিপি পাওয়া যায়। এবং এই 36টা এটিপি থেকে সাধারণত কেউ কেউ বলেছেন 380 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, বা কেউ কেউ বলেছেন 360 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, অর্থাৎ এক একটা এটিপি থেকে 10 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এই ছিল আমাদের ক্রেবস চক্র। পরবর্তী লেকচারটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।